ওকে, আমরা আবার পুনরায় জয়েন করতে পেরেছি। তো আমরা টেক্সটটা শেষ করি। আমরা তিনটা সেক্টরের কথা বলছিলাম যে নারীরা বঞ্চিত হচ্ছে বা বেশি চ্যালেঞ্জ ফিল করছে। সেই তিনটা সেক্টর হলো এডুকেশন, এমপ্লয়মেন্ট এন্ড হেলথ কেয়ার। মেনি গার্লস, এখানে কিন্তু গার্লসদের কথা বলছে, নট দ্য উইমেন। মেনি গার্লস ড্রপ আউট অফ স্কুল আর্লি ডিউ টু পভার্টি অ্যান্ড সোশ্যাল প্রেশার্স। দুইটা কারণ বলছে, একটি হলো পভার্টি, আরেকটা হলো সোশ্যাল প্রেশারস। এই দুটার কারণে স্কুল থেকে ড্রপ আউট হয়। আর্লি ম্যারেজ ইজ কমন, লিমিটিং অপরচুনিটিস ফর ইয়াং উইমেন। আবার আর্লি ম্যারেজ কমন বলছে নারীদের জন্য, বিশেষ করে ইয়াং উইমেন যাদের আর্লি ম্যারেজ হয় তাদের জন্য অপরচুনিটি কমে যায়। উইমেন অলসো আর্ন লেস দ্যান মেন ফর সিমিলার ওয়ার্ক। একই জাতীয় কাজে পুরুষদের যে বেতন, নারীদের হয়তো কিছু ক্ষেত্রে সেই বেতন হয় না, কম হয়। In rural areas, cultural norms often restrict women's mobility. Mobility মানে মুভ করার অ্যাবিলিটি। তো গ্রাম এলাকায় নারীদের হেঁটে চলা বা বাইরে যাওয়া, বাড়ির বাইরে যাওয়া, এগুলো খুব একটা স্বাভাবিক না, রেস্ট্রিক্টেড মুভমেন্ট তাদের। অ্যান্ড ডিসিশন মেকিং পাওয়ারেও তারা রেস্ট্রিক্টেড, সবকিছু তারা ডিসিশন নিতে পারে না। অ্যাক্সেস টু হেলথ কেয়ার ফর উইমেন ইজ লিমিটেড। নারীদের জন্য আলাদা কোনো বিশেষায়িত হাসপাতাল তেমন একটা দেখা যায় না, দেখা গেলেও ভালো সার্ভিস পাওয়া যায় না। স্পেশালি ইন ভিলেজে, বিশেষ করে গ্রামে তো নাই বললেই চলে। নারী ডক্টর গ্রামে নাই বললেই তো চলে। ভায়োলেন্স এগেইনস্ট উইমেন ইনক্লুডিং ডোমেস্টিক অ্যাবিউজ ইজ আ সিরিয়াস প্রবলেম। তো ডোমেস্টিক অ্যাবিউজ মানে হলো শ্বশুর শাশুড়ি, ননদ বা হাজবেন্ড কর্তৃক শারীরিক বা মানসিক টর্চার নারীদের উপরে। এই ধরনের ভায়োলেন্স তো কমন নারীদের জন্য। লজ এক্সিস্ট টু প্রোটেক্ট উইমেন বাট দে আর নট অলওয়েজ এনফোর্সড, অ্যান্ড হেন্স ডিসক্রিমিনেশন অ্যান্ড ভায়োলেন্স এগেইনস্ট উইমেন কন্টিনিউ। লজ আছে নারীদের পক্ষে, কিন্তু এই আইনগুলো সবসময় পর্যাপ্তভাবে এনফোর্স করা হয় না। যেহেতু আইন প্রয়োগ করা হয় না সঠিকভাবে, তাই ডিসক্রিমিনেশন অ্যান্ড ভায়োলেন্স এগেইনস্ট উইমেন কন্টিনিউ। ডিসক্রিমিনেশন এবং ভায়োলেন্স চলতেই থাকে নারীদের বিরুদ্ধে। যদিও কিছু ক্ষেত্রে আবার উল্টাটাও হয়, পুরুষরাই নির্যাতিত হয়, সেটা নিয়ে বলছি না। এখানে জেন্ডার ইনইকুয়ালিটি বলতে নারীদের কথাটাই বলছি, ওটা নিয়ে চলছি আমরা। পলিটিক্যাল পার্টিসিপেশন অফ উইমেন ইজ লো, অর্থাৎ মেয়েরা খুব একটা রাজনীতি করে না বা নারীরা। উইথ ফিউ উইমেন হোল্ডিং লিডারশিপ পজিশন, তো লিডারশিপ পজিশনে খুব অল্প কিছু নারীরা কাজ করে। দেখো, আমাদেরকে মানবতা শিখাচ্ছে, বিশ্বব্যাপী গণতন্ত্র শিখাচ্ছে, জেন্ডার ইকুয়ালিটি শিখাচ্ছে যুক্তরাষ্ট্র। সেই যুক্তরাষ্ট্রের জনগণই কিন্তু নারীদের জন্য ইকুয়ালিটি রাখে নাই। কমলা হ্যারিসকে কিন্তু ওরা ওদের প্রেসিডেন্ট নির্বাচনে তেমন একটা ভোট দেয়নি। ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত জিতে গিয়েছেন বা যাবেন বা শপথ নিবেন প্রেসিডেন্ট হিসেবে, এটাই স্বাভাবিক। যে যারা নারী স্বাধীনতার কথা বলে তারাই কিন্তু নারীদেরকে সর্বোচ্চ পজিশনটা দিচ্ছে না। জেন্ডার ইনইকুয়ালিটি লিডস টু ডোমেস্টিক ভায়োলেন্স দ্যাট এফেক্টস উইমেনস সেফটি। তো জেন্ডার ইনইকুয়ালিটির কারণে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, পরে নারীরা সেফটি পাচ্ছে না, হেলথে পিছিয়ে পড়ছে, তাদের ওয়েল বিং ভালো হচ্ছে না। হাউএভার দেয়ার আর এফর্টস টু ইমপ্রুভ দ্য সিচুয়েশন, তবে কিছু এফর্ট নেওয়া হচ্ছে। ফিনান্সিয়াল সাপোর্ট, স্কলারশিপ শুড বি প্রোভাইডেড টু চেক গার্লস ড্রপ আউট অফ স্কুল। তো যেসব মেয়েরা স্কুল থেকে, পড়ালেখা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দারিদ্রতার কারণে, সেসব মেয়েদের পড়ালেখার জন্য ফিনান্সিয়াল সাপোর্ট দিতে হবে, স্কলারশিপ দিতে হবে। অর্গানাইজেশনস আর ওয়ার্কিং টু এম্পাওয়ার উইমেন থ্রু এডুকেশন এন্ড স্কিলস ট্রেনিং। কিছু কিছু অর্গানাইজেশন নারীদের এম্পাওয়ারমেন্ট এবং এডুকেশন এবং স্কিল নিয়ে কাজ করে, বিশেষ করে ব্র্যাক তো এক্ষেত্রে ভালো কাজ করতেছে আমার জানা মতে। দ্য গভর্নমেন্ট হ্যাজ অলসো ইন্ট্রোডিউসড পলিসিস টু সাপোর্ট জেন্ডার ইকুয়ালিটি। গভর্নমেন্টও কিছু পলিসি তৈরি করেছে যেগুলো জেন্ডার ইকুয়ালিটি এনশিওর করতে পারে চাইলে। দো প্রোগ্রেস ইজ বিং মেড, যদিও প্রোগ্রেস হচ্ছে, বাট মাচ ওয়ার্ক রিমেইনস টু অ্যাচিভ ট্রু ইকুয়ালিটি ফর উইমেন ইন বাংলাদেশ। তবে সত্যিকারের ইকুয়ালিটি পাওয়ার জন্য, নারীদের এই সত্যিকারের ইকুয়ালিটি পাওয়ার জন্য এখনো বাংলাদেশের আরো অনেক কিছুই করার রয়েছে। এই ছিল আমাদের টেক্সটটা। তো আমরা এবার এটার কজ অ্যান্ড ইফেক্ট অ্যান্ড প্রিভেন্টিভ মেজার ডিসকাস করব। তো প্রথম যেটা আছে, পভার্টি। পভার্টি হলো কজ। পভার্টির কারণে ইফেক্টটা কি, সেই ইফেক্টে যাব আমরা।
পভার্টি এইখানে আমরা পাচ্ছি সেকেন্ড লাইনে যে মেনি গার্লস ড্রপ আউট অফ স্কুল আর্লি ডিউ টু পভার্টি অ্যান্ড সোশ্যাল প্রেশার। তাহলে আমরা পভার্টি এর ইফেক্ট পেলাম আর্লি ড্রপিং আউট অফ স্কুলস অফ মেনি গার্লস, আর্লি ড্রপিং আউট অফ স্কুল অফ মেনি গার্লস, এটা হলো ইফেক্ট। তাহলে প্রিভেন্টিভ মেজার্স কি? প্রিভেন্টিভ মেজার্স তাহলে রিমুভিং, ইরাডিকেশন অফ পভার্টি হবে প্রিভেন্টিভ মেজার্স। সেকেন্ড পয়েন্ট আছে চাইল্ড ম্যারেজ। চাইল্ড ম্যারেজের কারণে কি হচ্ছে? আর্লি ম্যারেজ বা চাইল্ড ম্যারেজ টপিকটা আমরা এইখানে থার্ড লাইনে পাচ্ছি যে আর্লি ম্যারেজ ইজ কমন লিমিটিং অপরচুনিটিস ফর ইয়াং উইমেন। এই যে এটা হলো তার ইফেক্টটা, ইফেক্ট হলো লিমিটিং অপরচুনিটিস ফর ইয়াং উইমেন, এই পয়েন্টটাই লিখবো। আর এটার প্রিভেন্টিভ মেজার্স হলো স্টপিং অফ আর্লি ম্যারেজ, আর্লি ম্যারেজ বন্ধ করতে হবে। এরপরে আছে কালচারাল নর্মস। কালচারাল নর্ম কথাটা আমরা পাচ্ছি গ্রাম এলাকার সাথে রিলেট করে মোস্টলি পরের লাইনে। ইন রুরাল এরিয়াস কালচারাল নর্মস অফেন রেস্ট্রিক্ট উইমেন্স মোবিলিটি অ্যান্ড ডিসিশন মেকিং পাওয়ার। তো এখানে ইফেক্ট হলো রেস্ট্রিকশন অফ উইমেন্স মোবিলিটি অ্যান্ড ডিসিশন মেকিং পাওয়ার, রেস্ট্রিকশন অফ উইমেন্স মোবিলিটি অ্যান্ড ডিসিশন মেকিং পাওয়ার। আর এটার প্রিভেন্টিভ মেজার্স কি তাহলে? আপগ্রেডিং বা চেঞ্জিং কালচারাল নর্মস, সেটা হবে প্রিভেন্টিভ মেজার্স। অথবা এডুকেটিং দা পিপল, কারণ এই পিপলকে এডুকেট করলে কালচারাল নর্মস অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, এটা আমরা পাচ্ছি এইখানে ভায়োলেন্স এগেইনস্ট উইমেন কন্টিনিউ, বাট দে আর নট অলওয়েজ এনফোর্সড অ্যান্ড হেন্স discrimination and violence against women continue. তো এই violence against women continue, এটার ইফেক্টটা কি? Political participation of women is low with few women holding leadership positions. Gender inequality leads to domestic violence that affects women's safety, এই যে হলো তার ইফেক্টস গুলা। Affecting women's safety, health and well-being. Violence against women এর ইফেক্ট affecting women's safety, health and well-being. Preventive measures হলো stopping the violence against women কিংবা issuing strict laws against violence against women. Last point হলো inadequate enforcement of laws. আমরা লজ এর পয়েন্টটা পাচ্ছি কোথায় পাচ্ছি? ভায়োলেন্সের পরে however there are efforts to improve the situation. Financial support, scholarship should be provided to check girls drop out of school. Organizations are working to empower women through education and skills training. The government has also introduced policies to support gender equality. Though progress is being made, much work remains to achieve true equality for এই পার্টে কিন্তু inadequate enforcement of laws এর কথা বলেনি, তাহলে এর উপরে থাকবে এইখানে সিরিয়াস প্রবলেমের পাশে যে laws exist to protect women but they are not always enforced and hence discrimination and violence against women continue. তাহলে inadequate enforcement of laws এর ইফেক্ট হিসেবে আমরা পাচ্ছি continuation of discrimination and violence against women. Continuation of discrimination and violence against women, এইটা হলো আমাদের ইফেক্ট। আর প্রিভেন্টিভ মেজার্স হলো proper enforcement of laws. Preventive measures, proper enforcement of laws, এটা দিলে মোটামুটি হবে। তো আমি একটু রেকর্ডেড ভিডিওর একটা পার্ট কনভার্টেড হয়ে গেছে, এটা আপলোডিং চলতে থাকুক।
এবার পার্ট বি, অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি, এই পাশে আসলাম। তো এখানে এসে দেখি যে আমরা লাস্ট, তোমাদের মনে হয় আমি আপডেটটা দিয়েছি যে আমাদের এই যে সিলেবাসের আপডেট দিয়েছি এখানে। তো এখানে আমাদের মাত্র 4টা পোয়েম আছে মোস্ট প্রবাবলি, 5টার জায়গায় আর একটা কি কম, আচ্ছা 5টা পোয়েম দেখতে পাচ্ছি, 5টা বা 4টা যাই হোক, সম্ভবত 4টা লেটেস্ট হওয়ার কথা, ওটা আমি দিব। তো 5টা থেকে আমি একটা কমাতে বলেছি, যেহেতু 21 তারিখে এক্সাম, আমাদের পর্যাপ্ত সময় নেই। আমরা ধরে নিয়েছিলাম যে 26 বা 27 তারিখে এক্সাম হবে, সেটা হিসাব করে 5টা কবিতা দিয়েছিলাম। বাট যেহেতু 21 তারিখে পরীক্ষা এক সপ্তাহ এগিয়ে আসছে, তাই একটা কবিতা আমি কমিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। এটা কমানো হয়েছে, আমি দিয়ে দিব গ্রুপে। এখান থেকে সম্ভবত ব্লো ব্লো দাও, এটা কমতে পারে মোস্ট প্রবাবলি। দাও উইন্টার উইন্ড, এটা কমে গেছে মোস্ট প্রবাবলি। বাট অন্যগুলা লাইক কি কি আছে, টু ড্যাফোডিলস আছে, এরপর এখানে একটু ভুলও আছে নাকি, না, ব্লো ব্লো দা উইন্টার উইন্ড থাকতে পারে, টপিং বাই দি উডস কমে যেতে পারে সম্ভবত। তো যেটাই হোক, এই 5টা যে 4টা কবিতা থাকবে, এই কবিতা আমরা আলাদা করে করব, আলাদা করে পড়বো, আলাদা শীট দিব। সুতরাং ওইখানে আর ফোকাস, এখানের কবিতায় যেটা দা স্কুল বয়, এটা আর ফোকাস করলাম না, যদিও মাইলস্টোনের দু একজন যারা আছো তাদের এটা দরকার, বাট সময় কম হয়, আমি এটাই যাচ্ছি না। মাইলস্টোনে যদি এরকম কোনো সিলেক্টেড পোয়েম থাকে, এটা আমাকে বলো, আমি সেটার উপরেও আলাদা করে শীট রেডি করে দিব ইনশাআল্লাহ। তো আজকে আমরা এটা প্রায় শেষ করে ফেলেছি। এখন আমাদের এক্সপ্লেনেটরি টেক্সটটা বাকি থাকলো, তো এটা করে ফেলি, আমাদের আর কয়েক মিনিট সময় আছে, করতে পারবো আমরা। এখানে এক্সপ্লেনেটরি টেক্সটটা যথেষ্ট ছোট, সো দ্রুতই হয়ে যাবে। প্রথম, আচ্ছা লাস্টের পয়েন্টটা তো আমরা আগে আনসার দিতে পারি, কনক্লুডিং স্টেটমেন্ট। কনক্লুডিং স্টেটমেন্ট সাধারণত লাস্টের সেন্টেন্সটাই হয়, এবং এটা প্রথম সেন্টেন্সের একটা রেপ্লিকা হয়, তাই বাম সাইডে কনক্লুডিং স্টেটমেন্ট লিখে ডান সাইডের বক্সে লাস্টের সেন্টেন্সটা তুলে দিলে একটা আনসার হয়ে গেল। The system is efficient for their small size, helping them survive in different environments. এটা হলো আমাদের কনক্লুডিং স্টেটমেন্ট। এবার সেকেন্ড যে বক্সটা আছে, প্রথমটা তো জেনারেল স্টেটমেন্ট আছে, তারপরের বক্সটা এটা আমাদের টাইটেল হয় হলো ইউজ অফ সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স যেটা, সেটার ব্যবহারে আমরা কয়েকটা ভার্ব দেই, হ্যাভ কমা, ইউজ কমা, আর কমা, enters, comma, travels, comma, reaches, comma, allows, comma, need, এই ভার্বগুলো দিলেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে, ইউজ অফ সিম্পল প্রেজেন্ট টেন্স। এরপরে টেম্পোরাল কানেকটিভ। টেম্পোরাল কানেকটিভে এইখানে সম্ভবত মাত্র দুটি আছে, একটা হলো এই যে ইনস্টেড অফ, এটা ইনস্টেড অফ, আরেকটা হলো হোয়েন, এই দুইটা আছে, আর নাই এখানে টেম্পোরাল কানেকটিভ। তো আমরা 3টা বক্সের অ্যান্সার দিলাম, ইউজ অফ সিম্পল প্রেজেন্ট টেন্স, টেম্পোরাল কানেকটিভ, আর লাস্টে কনক্লুডিং স্টেটমেন্ট। আমাদের 2টা বাকি রয়েছে, 2টার মধ্যে একটা হলো স্পেসিফিক ডিটেইলস এন্ড এক্সাম্পলস। তো কিসের স্পেসিফিক ডিটেইলস দিব? আমাদের মূল টপিকটা হলো ইনসেক্টস হ্যাভ আ স্পেশাল ওয়ে অফ ব্রিদিং। এই স্পেশাল ওয়ে অফ ব্রিদিং, এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার না, কিভাবে ব্রিদিং করে, ওইটা হলো আমাদের স্পেসিফিক ডিটেইলস। তো সেটা ঠিক পরের লাইনেই আছে, instead of lungs, insects use tiny tubes called trachea to take in oxygen. এটাই আমাদের স্পেসিফিক ডিটেইলস এন্ড এক্সাম্পলস। এর পরের পয়েন্ট হলো ক্ল্যারিটি ইন এক্সপ্রেশন। ক্ল্যারিটি, এটা এই যে ট্র্যাকিয়া আছে, টাইনি টিউব আছে, এই বিষয়টা বুঝলাম না আসলে এটা কি, কেমন, কিভাবে হয়, এটার ক্ল্যারিটি দরকার। সেই ক্ল্যারিটিটা ঠিক পরের লাইনে আমরা পাচ্ছি কি, that these tubes are spread throughout their bodies and open to the outside through small holes called spiracles. এইটা হলো আমাদের clarity in expression। তাহলে আমাদের 5টা আনসার হয়ে গেল। প্রথমটা হলো
ইউজ অফ সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা আমরা এই ভার্ব গুলোকে দিলাম। দ্বিতীয় ছিল টেম্পোরাল কানেক্টিভ, আমরা দুইটা মাত্র ইনস্টেড অফ এবং হোয়েন এই দুইটা দিতে পারছি এখান থেকে। এরপরটা হলো স্পেসিফিক ডিটেইলস এন্ড এক্সাম্পলে সেকেন্ড লাইনটা আসছে এখানে, যে ইনসেক্টস ইউজ টাইনি টিউবস কল্ড ট্র্যাকিয়া টু টেক ইন অক্সিজেন এটা। এরপর ক্ল্যারিটি ইন এক্সপ্রেশন এটা আসছে তারপরের লাইনটা, যেটা ওই টাইনি টিউবের এক্সাম্পল রয়েছে কিভাবে রয়েছে বডিতে, লাইক দিস টিউবস আর স্প্রেড থ্রুআউট দেয়ার বডিজ এন্ড ওপেন টু আউটসাইড থ্রু স্মল হোলস কল্ড স্পিরাকলস। আর একদম লাস্টে ছিল আমাদের কনক্লুডিং স্টেটমেন্ট, যেটা লাস্ট সেন্টেন্স, দা সিস্টেম ইজ এফিশিয়েন্ট ফর দেয়ার স্মল সাইজ হেল্পিং দেম সার্ভাইভ ইন ডিফারেন্ট এনভায়রনমেন্টস। এই ছিল আমাদের আজকের মডেল কোয়েশ্চেন নং 8 এর শেষ অংশটা। তো আমরা শেষ করলাম মডেল কোয়েশ্চেন নং 8, এরপরে মডেল কোয়েশ্চেন 9 এবং 10 রয়েছে দুইটা। এরপরে আমার মনে হয় যে আমাদের দু একটা মডেল টেস্টও তো নিতে হবে। 21 তারিখে সম্ভবত ইংরেজি দিয়েই এক্সামটা শুরু। তো ওইখানে 21 তারিখের আগে, 21 তারিখ কি বার তো আমি দেখি নাই, এর আগের দিন বা তার আগের আগের দিন আমাদের তো একটা মডেল টেস্ট নিতে পারলে মনে হয় তোমাদের জন্য বেটার হবে বা ভালো। একটা বা একটার বেশি মডেল টেস্ট নিতে পারলে আরো ভালো হবে। কি হলো লোডিং, আচ্ছা ইউটিউবে যে আপলোডিং হচ্ছে জন্য স্পিড কম। আমরা নভেম্বরের 21 তারিখে যদি এক্সাম পাই, ওই দিন তো থার্সডে, ও মাই গড, থার্সডে ইংলিশ এক্সাম হলে এর আগে তো আমরা ফ্রাইডে তেমন একটা পাচ্ছি না। তাহলে আচ্ছা, মডেল টেস্ট আমরা দুইটা পার্ট করে নিতে পারি, লাইক পোয়েম এবং পোয়েমের পরে যে ই থাকে, এক্সপ্লেনেটরি টেক্সট থাকে, এই রিটেন আইটেম থাকে, ওইটা আলাদা করে নিতে পারি। আর পোয়েমের আগের অংশটা না, প্রথম অংশে পোয়েমটা সহ নিতে পারি, যেটা 1 ঘন্টায় লেখা সম্ভব। কারণ এমসিকিউ তে তো 5-7 মিনিট লাগবে, এই কোয়েশ্চেন আনসারে হয়তো 10 মিনিটের মতো লাগবে, 5টা কোয়েশ্চেন আনসার। তাহলে এমসিকিউ তে 7 মিনিট আর এখানে 10 মিনিট, 17 মিনিট। টেবিল ম্যাচিং এ অত সময় লাগবে না, শুধু প্লাস প্লাস দিয়ে লিখতে বললে সময় বেঁচে যাবে। তো সাম কাইন্ড অফ 25 মিনিট। এই যে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রিতে লাগবে 15 মিনিট, 40 মিনিট। আর কজ অ্যান্ড ইফেক্টে লাগবে 10 মিনিট, না 5 মিনিট, 45 মিনিট। পোয়েমে 15 মিনিটের বেশি লাগবে। তো 1 ঘন্টার হালকা বেশি সময়, 1ঘন্টায় আমরা হয়তো পোয়েম পর্যন্ত নিতে পারবো। আর রিটেন পার্ট এবং এক্সপ্লেনেটরি টেক্সট এটা আবার আলাদা আরেক ঘন্টায় নিতে হবে। 2 দিন মিলে এভাবে একটা মডেল টেস্ট আমরা নিতে পারি হয়তো রেগুলার টাইমেই। তো এভাবে আমি প্ল্যান করলে আমার হিসাবটা চলে যাচ্ছে, একটা মডেল টেস্টে যদি 2 দিন লাগে আমাদের, 21 তারিখে এক্সাম হলে 16 তারিখ থেকে আমাদের প্ল্যান করতে হবে। 15 তারিখ শুক্রবার আছে, 15 তারিখ থেকে আমাদের মডেল টেস্ট শুরু করতে হবে, কারণ 15 তারিখ শুক্রবারে তো 3 ঘন্টার মডেল টেস্ট নেওয়া যায়। 16 তারিখ শনিবার আছে, 3 ঘন্টার মডেল টেস্ট নেওয়া যায়। এখানে দুইটা, এরপরে 16, 17 একটা, 18, 19-এ যদি আরেকটা নিতে পারি তাহলে ভালো হবে। 20 তারিখে ফাইনাল কিছু গাইডলাইন দিয়ে দিলাম যে এইভাবে পড়ো তোমরা, এটা ভালো হবে। তো তোমরাও এভাবে প্রিপারেশন নাও। তোমাদের রিটেন পার্টের যে আইটেম গুলো দরকার, এটা কি করা যায়, আজকে কালকের মধ্যেই দিতে হবে, আদারওয়াইজ শেখা যাবে না। ঠিক আছে, আমি আজকে রাতে কাজ করি, দেখি আজকে রাতেই কিছু দিয়ে দিব ইনশাল্লাহ রিটেন পার্টের, যেন তোমরা আজকে থেকেই বা কালকে থেকেই পড়া শুরু করতে পারো। তো শেষ করবো আজকে এখানে। ডান আপ টু মডেল কোয়েশ্চেন নং 8 এটা লিখে নিচ্ছি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।